পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম ও যোগ্যতা আপনার সাথে কখনোই বেইমানি করবে না। ইচ্ছে শক্তি সবচেয়ে বড় শক্তি। একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে। ভুল যেমন মানুষকে শিখতে শেখায়, তেমনই কিছু আঘাত মানুষকে বদলে দিতে সাহায্য করে। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হলো বাস্তবতা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রায়ান লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। দূরে কাছে দেশ ও দেশের বাইরে আমার যে সকল ভাইয়েরা আপুরা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুক, ভালো রাখুক। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে আমার পরিবারকে। আর এই যে আমার বাবাটা, সে তার পরীক্ষা 2 দিন পর, সেজন্য তার চোখে ঘুম নেই, সে শুধু পড়েই যাচ্ছে সারাদিন। তার টিচার নাকি বলছে যে ঘর থেকে বের হবে না, শুধু সারাদিন পড়বে। তো আমার বাবাটা খুবই পরিশ্রম করছে। আল্লাহ তাআলা পরিশ্রম আসলে যে করে তার ফল কখনো বৃথা যায় না। আল্লাহ তাআলা একদিন না একদিন আর কি সেই পরিশ্রমের ফল দিয়েই দেন। তো আমার জীবনে এটি ঘটছে, আসলে সে অনেক বড় কাহিনী। সেই কাহিনীটাই আপনাদের কাছে আজ বলবো। আর সবাই বেইমানি করলে আসলে পরিশ্রম বেইমানি করে না, সেটার জ্বলন্ত প্রমাণ আমি নিজেই। তো অতীত থেকে দেখা যায় আমি অনেক কান্নাকাটি করেছি সব সময়, যে আসলে আমার ভাগ্যে এটা হয়তো বা ছিল না, এটা বলছি। তো আমি অতীত থেকে শিক্ষা নিয়েছি যে না, আমি দেখব আসলে যেটা ভুল করেছি আমি ভুলের সমাধান করব। আসলে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আসলে কোনো কিছুই হয় না। আর এই কথাটি কিসের জন্য বললাম সেই কথাটি বলছি। আর এটা আমার নিজের ঘটনাই। আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তো আমার রেজাল্টটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর আমার এসএসসি পরীক্ষাটা দেওয়া এসে আর কি আমার হাজব্যান্ডই, আমার 6 মাস পরে আর কি এসএসসি পরীক্ষা হয়েছে। তো আমার হাজব্যান্ডই বাইকে করে নিয়ে গিয়ে আমাকে পরীক্ষা দেওয়াইছিল। তো এইভাবে গেল দিন। তো রেজাল্টটা খুব সুন্দরই আসলো, আলহামদুলিল্লাহ। সুন্দরভাবে পরীক্ষা দিলাম, সেই প্রতিদিন নিয়ে গেল, নিয়ে আসলো। তো পরীক্ষা দিয়ে আমার রেজাল্ট আসলো, আমি আর্টসে ছিলাম, তো 4.56 আসছিল। তে আলহামদুলিল্লাহ মোটামুটি বিয়ের পর যেহেতু সংসার সামলিয়ে দেখা যায় যে সব কিছু মেনটেন করে, তারপরেও আলহামদুলিল্লাহ আমার রেজাল্টটা খুবই ভালো ছিল। এটা সবাই মনে মনে খুব ভালো একটা মানে আশা করছিল যেটা আর কি, আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে। তো তারপর আর কি কলেজে ভর্তি হওয়া। তো আমার হাজব্যান্ড কলেজে ভর্তি করে দিল আর কি। সেদিনও আমি গেছিলাম না, আমার হাজব্যান্ডই ভর্তি করে দিছিল। আর আমার শাশুড়ি আসলে কোনো সময় রাজি ছিল না, পরীক্ষা আর কি দেওয়াবে না, পড়াবে না, আমার কলেজে যাওয়া যাবে না। আর আমার হচ্ছে আর কি কোনো প্রাইভেটও দিবে না আর কি, আমার বাইরে কোনো যাওয়ার কোনো অপশনই নেই। তো আমি বললাম যে আমার এত ভালো একটা রেজাল্ট, আমি যদি এখন কলেজে ভর্তি হইতে রয়েছি, যদি কলেজে আমি না যাই, তো না আর কি হচ্ছে প্রাইভেট পড়ি, আসলে আমার তো পাশ করা সম্ভব না। তো আমি সব কিছু করে বললাম যে ঠিক আছে, আমি আর পড়বই না। আমার হাজব্যান্ড আমাকে বইও কিনে নিয়ে এসে দিছিল। তো তারপর আর কি পরিবারের চাপে পড়ে আর কি আমি আর কি বই তো আর ধরলামই না, কিন্তু আসলে পড়াশোনা করার জন্য সব সময় আমার মনটা কাঁদতো। কারো যদি শুনতাম যে কেউ পড়াশোনা করছে, আসলে আমার সবটা সময় আমি মনের থেকে শান্তি পেতাম না। আমার যখনই পড়াশোনার কথা মনে পড়তো তখনই আসলে খুবই খারাপ লাগতো যে আমি আসলে কি ভুলটা করলাম, যে আমি যদি ওইভাবেই তখনই পড়াশোনাটা চালিয়ে যেতাম। হোক না সে প্রাইভেট না দিক, তাতে সমস্যা নেই, কলেজেও না যেতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে যেটুকু মেধা দিছে, ওই আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এসএসসি পরীক্ষার আগে তো আমার বিয়ে হয়ে গেল। আমি কিন্তু আমি ওইখানে ভুল বলছিলাম, আসলে এসএসসি পরীক্ষার আর কি 9 মাস আগে বিয়ে হয়ে গেছিল। আসলে এই 9 মাস আমার একদিনও আর কি আমার স্কুলে যাওয়া হয়নি। তো আমি বাড়িতেই পড়ছি। আমার আগের থেকে প্রাইভেট ছিল, যেহেতু আমার বাবা বিদেশ ছিল আর কি, টাকা পয়সার দিক থেকে আমার কোনো সমস্যা ছিল না। তো আমি প্রাইভেট পড়তাম, 3টা করে প্রাইভেট ছিল আমার। তারপরে প্রাইভেট পড়তাম, প্রাইভেট পড়ে আর কি আমার সব অঙ্কগুলো 9 থেকে শেষ হয়ে গেছিলো। তো বিয়ে ঠিক হওয়ার পরে আর কি স্কুল আর যাওয়া হলো না। তো আমার খাতায় আর কি মোটগুলো অঙ্ক করাও ছিল, আর আমি মোটগুলো আর কি অঙ্ক আমার আলহামদুলিল্লাহ ভালোই আর কি পারতাম।
তো আলহামদুলিল্লাহ আমার মেধাটা ভালো ছিল, অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মেধাটা আমাকে ভালোই দিছিল, কিন্তু আসলে সেটা আমি কাজে লাগাতে পারি নাই। যে কোনো এখন আমি পরিস্থিতির শিকারে পড়ে গেছিলাম। আর হয়তো আমার ভাগ্যে ভালো কিছু নেই, সেজন্য আর কি এরকম ঘটছে আমার সাথে। তো আমার হাজব্যান্ড আর কি তখন আমাকে প্রতিদিন নিয়ে যেত, নিয়ে আসতো। তো কলেজে আর কি ওইভাবে ভর্তি করাই দিল। তো যেহেতু আমাকে কলেজে যেতে দিবে না, আবার আমাকে প্রাইভেটে পড়তে দিবে না, তো সেই জন্য আর কি আমি আর পড়াশোনা বাদ দিয়ে দিলাম, আর কি কলেজে গেলাম না। তো 4 বছর পড়াশোনার প্রতি আসলে আমার খুবই আগ্রহ ছিল, অনেক কষ্টও পাইছি, কিন্তু আসলে এটা আমার কখনো মনে পড়েনি এর মধ্যে যে আসলে আমি আবার পরীক্ষা দিতে পারবো। তো আসলে ওইভাবে সবসময় শুধু মন খারাপই করছি যখন মনে পড়ছে। তো পরীক্ষা তো আর দেওয়া যাবে না, আসলে এটা কখনো মনেও আসেনি। আর হাজব্যান্ডের থেকেও আর কি কোনো সময় শুনতেও পাইনি ওইভাবে। তো আমার মেয়ে যখন আর কি 2 মাস পেটে জানতে পারলাম, তখন আর কি একটি অপশন এলো। আমার আর কি স্বাস্থ্য ভাসুর বলল যে আসলে আমার নাম নাকি রেজিস্ট্রেশনে প্রতি বছরই আসে। তো আর কি সে আর কি কলেজের প্রিন্সিপাল আর আমার স্বাস্থ্য ভাসুর হয়, আর সাথে আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো সে এ কথা এতদিনও বলেনি, তো এইবার বলল, এইবার আমার শেষবার। তো এখন আমি কি করব? তখন আমার হাজব্যান্ড আমাকে এসে বলল যে এই রকম তোমার নাকি পরীক্ষার নাম আসে প্রতি বছরই পরীক্ষার খাতাতে, তুমি কি পরীক্ষা দিবে? তো তখন আমি এক পায়ের উপর খাড়া, তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি পরীক্ষা দেব। যেহেতু আসলে আমার মানে মানুষও জানতো না যে এইবার পরীক্ষা দেব, সেটাও জানবে না। আর আমারও প্রবল ইচ্ছা ছিল যে না, আমার ইচ্ছা শক্তিটা অনেক ছিল যে না, আমি পরীক্ষা দিব, দেখা যাক যদি পাশ করি না করি সেটা উপর আল্লাহর হাতে, দেখা যাক যে পারি কি না। তো পরে আমি আর কি মনস্থির করে ফেললাম যে আমি পরীক্ষা দেব। তো আমার শাশুড়িকে বললাম, তো আমার শ্বশুরকেও বললো আমার হাজব্যান্ড, আর আমার হাজব্যান্ডও রাজি ছিল তখন আর কি। আমার হাজব্যান্ড প্রথম থেকে আমার সাথে রাজি ছিল, কিন্তু দেখা যায় সব জায়গায় হাজব্যান্ড রাজি থাকলে হয় না, শাশুড়িদেরও রাজি লাগে, আবার শ্বশুরেরও লাগে। তো মতামত আমার শাশুড়ির কোনো সময় ছিল না। আমার নতুন একটা অপশন আসছে, তারপরে আমার শাশুড়ি রাজি না, যেহেতু তারপর আমি প্রেগনেন্ট ছিলাম 2 মাসের, সেজন্য আর কি সে রাজি হলো না, কিছুতেই রাজি হলো না। তো আমার হাজব্যান্ড আর কি অনেক আমার শ্বশুরকে বুঝিয়ে শুনিয়ে আর কি রাজি করলো। তো আমার শাশুড়িকে অনেক বোঝালো যে না, আর কি ওর রেজাল্টটা ভালো ছিল, দেখা যাক, যেহেতু সুযোগ একবার আসছে। আর আমার ছেলেটাও তখন বড় হয়ে গেছিলো আর কি, 4 বছর বয়স হয়ে গেছিলো। তো আমার হাজব্যান্ড বললো যে মা একটাবার সুযোগ দেওয়া, দেখা যাক ও যদি আর কি, ওর যেহেতু মেধাটা ভালো আছে, দেখা যায় যে আমার ছেলে মেয়েদেরকে আসলে পড়ানোর জন্য আর কি ওকে পড়াতে হবে আমার। তো আর কি অনেক বুঝিয়ে সুঝিয়ে আর কি আমার শাশুড়িকে রাজি করলো। তো পরে আমার শ্বশুরকে অনেক বোঝালো, তো আর কি আমার শাশুড়ি শেষে রাজি হলো। রাজি হওয়ার পর তো আমি তখন থেকেই শুরু করলাম। আর তারপরেও আমার নাম আসতে হবে রেজিস্ট্রেশনের খাতায়, তবে গিয়ে আমি পরীক্ষা দিতে পারবো। তো আমার কিছু বই কেনা ছিল, কিন্তু আমি কখনোই আর কি ভর্তি হওয়ার পরেই তো আর কি বলছে যে কোথাও যাওয়া যাবে না, কলেজেও যাওয়া যাবে না। তো আমি তখন থেকে আর কি পড়াশোনা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমার বই ছিল ঘরে, কিন্তু সব সময় আমার বইগুলো দেখলেও খারাপ লাগতো। আমি অনেক দূর উপরে সানসেটের উপরে তুলে রাখছিলাম বইগুলা। আসলে আমি যে ঘটনাটা বলছি এটা কিন্তু আমার জীবনের ঘটনা, আমার খুবই কষ্ট লাগে, আমার মানে আমি এখন আফসোস করি। আর আমি মনে হয় যতদিন বেঁচে থাকবো ততদিন শুধু আফসোস করতেই আমার যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ আমার স্বামীর অনেক প্রচেষ্টায় আমি আর কি পরীক্ষাটি দিতে পেরেছিলাম। তখন আর কি ওই ভাই বলল আর কি, আমার কলেজের প্রিন্সিপাল, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, সে আর কি বলল যে আর কি নাম আসছে ওর, আর কি আমার কথা বলল যে আমার নামটা আসছে লিস্টে। তো এই বছরই শেষ বছর, যদি পাস করি এই বছরই করব, আর যদি ফেল করি তাহলেও তাই, শেষ আর কি। আমার শুধু এই বছরটাই আছে, তো যা হবে এই বছরেই হবে। তো তখন আর কি করা, তে আমি বললাম যে ঠিক আছে, আমি পরীক্ষা দিয়েই দেখি, দেখা যাক, ভাগ্য যদি সহায় হয় তে ইনশাল্লাহ পাস করে যাব। আর পরিশ্রমও করতে হবে, আসলে পরিশ্রম না করলে কোনো কিছুই
আর কি হয় না। আমি অনেক পরিশ্রম করছিলাম, আমি সব সময় পড়াশোনা করতাম। আমি দেখা যায় যে আমি রান্না করতাম, তারপরে পড়াশোনা করতাম। আমি আমার ছেলেকে খাওয়াই দিতাম, তখনও পড়াশোনা করতাম। আমি যদি ঘরও ঝাড়ু দিই, এক হাত দিয়ে ঝাড়ু দিতাম, আমার আর এক হাতে বই থাকতো। আর কি আমি যা করেছি সব সময় আমার কাছে বই ছিল। যেহেতু রেজিস্ট্রেশন হলে মনে হয় যে 3.5 মাস সময় থাকে মনে হয়, আমার আপুরা জানবেন। 3.5 মাস, আমার ওইভাবে ভালোভাবে মনে নেই, 3.5 মাস সময় ছিল। তো ওই 3.5 মাস সময়ের মধ্যে আর কি আমার আগে একটা হরফও আর কি পড়া ছিল না। তো ওই 3.5 মাসের মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। তারপর আইসিটিটা কিন্তু সবাই প্রাইভেট পড়ে, ইংরেজিও প্রাইভেট পড়ে, কিন্তু আমার কোনো প্রাইভেট ছিল না, কোনো কলেজে যাওয়া ছিল না। আমি কিন্তু একটা দিনও কলেজে যাইনি, একটা দিনও না। তো আজকের ভিডিওর আর কি গল্পের আর কি যে অংশটুকু বাকি আছে আপুরা ভাইরা, কালকে এই অংশটুকু আর কি বলবো পার্ট 2-তে। তো আপনারা সাথেই থাকবেন, আশা করি আমার এই চিরন্তন সত্য আর কি আমার জীবনের সাথে ঘটে যাওয়া গল্পটি শুনবেন, আমার ভালো লাগবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে কোথায় কোনো অংশ একটু অংশ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এই যে গ্রামের পরিবেশ, আর এতক্ষণ তো আসলে গল্প বলছিলাম, ওইভাবে বলতেও পারলাম না পুরো। আমার আজকের গল্পটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে পরের পার্ট নিয়ে আসবো। প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আমার আর কি নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর এই যে আমি গ্রামেই থাকি, যেহেতু গ্রামের প্রকৃতিগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর এই যে মাছ রান্না করা হয়েছে, আবার এই যে মাছ নিয়ে আসছিল, আর আমার শাশুড়ি কুটলো, দেখতেই পেলেন। তো এই যে মাছটা আমার শাশুড়ি আর কি রান্না করছে। আমাদের বাড়ির কাছে আজকে মানুষ মারা গেছে, তো আর কি সেই বাড়িতেই যাবে, তাড়াহুড়া করে রান্না করছে। আর আমার ছেলেটাকে রাখছে আমার শ্বশুর, নিয়ে ঘুরছে আর কি। তো আর আমি আমার শাশুড়িকে সব কিছু কেটে কুটে দিচ্ছি, একটু সাহায্য করছি সব কিছুতেই, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, যেন তিনি যেতে পারেন আর কি। বাড়ির পাশের লোকই মারা গেছে, দেখা যায় যে আসলে আমাদের প্রতিবেশী মারা গেছেন। তো এই যে মাছ রান্নাটা খুবই সুন্দর হয়েছে। আর দেখা যায় যে ওই বাড়ির লোকজন আসলে আর কি খেতে দিতে হবে। আবার আলুও ভাজি করা হয়েছে।